যেদিন ৮ বছরের মায়াকে ১৬ বছরের আলভির সাথে জোর করে বিয়ে দেওয়া হয়, ওই দিনই আলভি রাগে ক্ষোভে বাড়ি থেকে বেরিয়ে ফুপুর বাড়িতে গিয়ে ওঠে। তারপর আর নিজের বাড়িতে মনের ভুলেও পা রাখেনি। বাবা মায়ের সামনেও আর যায়নি। বাবা মা দেখা করতে আসলেও দেখা করত না। ফুপুর বাড়িতে থেকেই ইন্টারমিডিয়েট পড়া শেষ করে পড়াশোনার সব খরচ ওর বাবা আলতাফ মাহমুদ দেন। একটা মাত্র ছেলে না দিয়ে উপায় কি? কোটি কোটি টাকা কার জন্য জমিয়েছেন তিনি? একমাত্র ছেলের জন্যই তো। বাবার টাকা দিয়েই জার্মানি চলে গিয়েছিল ১৮ বছর বয়সে। বাকি পড়াশোনা সে এখানেই শেষ করেছে। দেশ থেকে বাবার টাকা নিয়ে জার্মানিতে শেয়ারে বিজনেস শুরু করেছে এখন। আজ আলভি ২৯ বছরের যুবক। দীর্ঘ ১১ বছর পর আজ দেশে ফিরছে বাবা মায়ের জোড়াজুড়িতে। শুধু যে বাবা মায়ের জোড়াজুড়িতে দেশে ফিরছে তা নয়, আরও দুটো কারণ আছে। ১. মায়াকে ডিভোর্স দেবে। ২. নিজে পছন্দ করে দ্বিতীয় বিয়ে করবে। এই দুটো প্রস্তাব ওর বাবা মা দুজনেই দিয়েছে ওকে। আলভিও মেনে নিয়েছে বাবা মায়ের এই প্রস্তাব। মায়াকে ওর কোন কালই পছন্দ ছিল না। চাচাতো বোন হওয়ার দরুন ছোট থেকে চোখের সামনে সহ্য করতে হয়েছে সব সময়। বাপ চাচার মাথায় কিসের কি ভূত উঠেছিল কে জানে। জোর করে ধরে বিয়ে করিয়ে দিল সবচেয়ে অপছন্দের মেয়ে মায়ার সাথে। সুন্দরী একটা গার্লফ্রেন্ড ছিল। ওর বিয়ের কথা শুনে সেদিনই গার্লফ্রেন্ড ব্রেকআপ করে আরেক ছেলের সাথে চলে গেছে। আহা, কি দুঃখ! আজ হয়তো ওর সেই প্রথম প্রেম, প্রথম গার্লফ্রেন্ড অন্য কোনো ছেলের ৩-৪ বাচ্চার মা হয়ে গেছে। আহা, এই দুঃখ আলভি কোথায় রাখবে? আলভির দুঃখ রাখার জায়গা এই দুনিয়ায় নেই। এয়ারপোর্টে থেকে বেরিয়ে দেখে ড্রাইভার আর ওর বাবা গাড়ি নিয়ে অপেক্ষা করছে ওর জন্য। কোন কথা না বলে চুপচাপ গিয়ে গাড়িতে উঠে বসে। দীর্ঘ ১৩ বছর পর আজ বাড়িতে ফিরে যাচ্ছে। ১৩ বছর পর মায়াকে দেখবে আজ। নিশ্চয়ই এই মেয়ে এখনো আগের মতোই হ্যাংলা, পাতলা, রোগা, পটকা, ঝুলঝুলে রয়ে গেছে। ছোটবেলায় খাবার খেতে চাইতো না। ২-৩ জন চেপে ধরার পর খাবার গেলাতো হতো মায়াকে। গিলতে চাইতো না, উগড়ে ফেলে দিত মুখের খাবার। পুরনো কথা ভাবতেই গা গুলিয়ে ওঠে আলভির। ছি, কি বিশ্রী দেখতে লাগতো তখন মায়াকে। দেখলেই বমি চলে আসত। খাবার মুখে পুরে দিয়ে মুখ চেপে ধরে রাখতে হতো, তাহলেই খাবার গিলত মায়া। পরনের পোশাক একটু সময়ের মধ্যেই নোংরা করে ফেলত। একটু কিছু হলেই গলা ছেড়ে কেঁদে কেটে পুরো বাড়ি মাথায় তুলত। পানি পেলেই সেই পানি ফ্লোরে ফেলে ল্যাটা দিয়ে বসে থাকত পানির উপর। সর্দি লাগত ২ দিন পর পর। নাক মুখের কি হাল করে যে রাখত। ছি ছি। এখনও এই মেয়ে বোধহয় আগের মতোই রয়ে গেছে। শরীর ঝাঁকি দিয়ে সোজা হয়ে বসে আলভি। বাড়িতে ফিরে আগে মায়াকে তালাক দেবে, তারপরেই আলভি শান্তি পাবে। এই মেয়ের জন্য এত বছরেও আলভি শান্তি পায়নি। খাচুন্নি মেয়ে একটা। ১১ বছর আগে রেখে যাওয়া নিজের মাতৃভূমি তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। অনেক পরিবর্তন হয়ে গেছে ঢাকা শহরের। এখন আর আগের মতো নেই। বাড়ির দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করার সাথে সাথে কোথা থেকে যেন একটা ডিম এসে সোজা আলভির মাথার উপর ভেঙে যায়। হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায় আলভি সাথে ওর বাবা আলতাফ মাহমুদ। আলভি বোঝার চেষ্টা করে ওর মাথা আর মুখের ওপর এমন আঠালো গন্ধ যুক্ত কি পড়ল। সানগ্লাস সরিয়ে নিচের দিকে তাকাতেই দেখে ভাঙা ডিম পায়ের নিচে পড়ে আছে, আর ওর পুরো মুখ শার্ট ডিম দিয়ে নষ্ট হয়ে গেছে। নিজের এমন অবস্থা দেখেই চিৎকার করে ওঠে। ওর এক চিৎকারে সবাই এসে হাজির হয় ড্রয়িং রুমে। আলভি সামনের দিকে তাকিয়ে দেখে অতিমাত্রায় সুন্দরী এক রমণী কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে আছে। দেখা মাত্রই আলভির নজর আটকায় মেয়েটার দিকে। মিডিয়াম হাইট, গোল গাল ফর্সা, গাল দুটো রসগোল্লার মতো ফোলা ফোলা। আলভি বিড়বিড় করে বলে, একদম আমার মনের মতো এই মেয়েটাকে দেখতে, আমার কল্পনার রাজকন্যা। পাশ থেকে একজন জোরে মেয়েটাকে ধমক দিয়ে বলে, মায়া, কি করলি এটা? কার মাথায় ডিম ভাঙলি গাধি? মায়া বলে, আমি তো ভাইয়ার দিকে ছুঁড়েছিলাম, মাঝখানে কোথা থেকে এই লম্বা চওড়া খাম্বা লোকটা এসে দাঁড়িয়ে গেল। আমার কোনো দোষ নেই, সব দোষ এই লোকের। সে কেন সামনে এসে দাঁড়ালো? আলভি হতভম্ব হয়ে বড় বড় চোখ করে মায়ের দিকে তাকায়। এই মেয়েটা মায়া, যাকে ডিভোর্স দেওয়ার জন্য এত দূরে আসলো, আর এসেই তার প্রেমেই পড়ল আবার। কি আশ্চর্য! এই মায়া তো আগের থেকেও বজ্জাত হয়ে গেছে দেখা যায়। ওর মাথায় ডিম ভেঙে আবার ওরই দোষ দিচ্ছে। বাড়ির অনেকেই এখনো আলভিকে চিনতে পারেনি। বড় বড় চোখ করে তাকিয়ে আছে, এই ছেলেটা কে? বাড়িতে এসেছে কেন? আলভি ১৬ বছর বয়সে বাড়ি ছেড়েছিল,
আর 18 বছরের দেশ। তখন ছিল শুকনো ছিমছাম গড়নের, গালে দাড়ির অস্তিত্বই ছিল না। ফর্সা ছিল, তবে এখন কার মতো এত উজ্জ্বল ফর্সা না। এত বেশি লম্বাও ছিল না তখন, 6 ফুটের বেশি লম্বা হবে হয়তো। গাল ভর্তি ঘন কালো চাপদাড়ি, সিল্কি চুলগুলো স্টাইলিশভাবে কাটা, উজ্জ্বল ফর্সা গায়ের রং, জিম করা বডি, বলিষ্ঠ দেহের অধিকারী পুরুষ। আগের আলভির সাথে এই আলভির কোনো মিল নেই। এতগুলো বছর পর দেখে সহজে না চেনাটাই স্বাভাবিক। তার মধ্যে আবার ডিম ভেঙে মাথা আর মুখে লেপটে গেছে। কুসুম ভেঙে যাওয়ার কারণে চেহারা বোঝা যাচ্ছে না সেরকমভাবে। জার্মানি যাওয়ার পর একটা দিনও ভিডিও কলে কারো সাথে কথা বলেনি। কোনো কিছুর প্রয়োজন হলে বাবার কাছে মেল করত। ফোনেও কথা বলতো না বাবা মায়ের সাথে। মায়ের ইমোশনাল মেল পাওয়ার পর 2টো পিক পাঠিয়েছিল শুধু। এই কারণেই আলতাফ মাহমুদ প্রথম দেখেই ছেলেকে চিনতে পেরে গেছেন, নয়তো উনিও বোধহয় সহজে চিনতেন না। বাকি সকলের মতো ওনারও বেগ পেতে হতো ছেলেকে চিনতে। আলভির বাবা মা বাদে বাড়ির কেউ জানে না আজ আলভি বাড়িতে আসবে, তাই কেউ বুঝতে পারছে না ছেলেটাকে। ছেলেকে দেখেই দৌড়ে এগিয়ে আসেন আলভির মা ঐশী রহমান। ছেলেকে জড়িয়ে ধরতে উদ্যত হতেই আলভি সামনে হাত দিয়ে বাধা দেয়। স্টপ, ওয়াশরুম কোন দিকে আগে সেটা বলো। ঐশী রহমান হাত উঁচু করে দেখিয়ে দেবেন, তারও আগে আলভি নিজেই দ্রুত পায়ে এগিয়ে যায় সেদিকে। নিজের বাড়ির ওয়াশরুম কোন দিকে সেটাই ভুলে গিয়েছিল এত বছর বাইরে থেকে, এখন মনে পড়েছে। ওই লোকটা কে চাচ্চু? মায়ের কথা শুনে পেছন ফিরে তাকায় আলভি। বজ্জাত মেয়ে নিজের জামাইকেও চেনে না, আসার সাথে সাথেই দিল মেজাজটা বিগড়ে। ওকে এখনও যে ব্যাঘ্র থাবা দিয়ে অজ্ঞান করে দেয়নি সেটাই অনেক। নেহাত এতগুলো বছর পর দেখে প্রেমে পড়েছে বলে, নয়তো আজ খবর ছিল মায়ার। ওয়াশরুমে ঢুকেই ওয়াক ওয়াক শুরু করে, বমিও করে দেয় বোধহয়। একে তো কাঁচা ডিমের বিশ্রী গন্ধ, সেই সাথে মাথা মুখ ডিম দিয়ে একাকার হয়ে গেছে, মুখে ঢুকেও গেছে একটু। বেচারা বাড়িতে আসার সাথে সাথেই বউয়ের কাছে স্পেশাল ওয়েলকাম পেল। অন্যরা দেয় ফুল আর ওর বউ দিল ডিম। কোনো ব্যাপার না, এইটুকু সহ্য করাই যায়। এত সুন্দর বউটাকে তো আর মারা যাবে না। কি হলো চাচ্চু, বলছো না কেন? লোকটা কে? কাকে ধরে নিয়ে আসলে আবার? আলতাফ মাহমুদ গম্ভীর স্বরে বলেন, ওটা আলভি। আলভি নামটা শুনতেই চমকে ওঠে মায়া। তড়িৎ গতিতে ঘাড় ঘুরিয়ে তাকায় ওয়াশরুমের দিকে। ওটা আলভি ছিল? সেই আলভি যার সাথে ১৩ বছর আগে ওর বিয়ে হয়েছিল? এটা আলভি? হৃৎস্পন্দন বেড়ে যায় বহুগুণ, অস্থির হয় হৃদয়। মায়ার সাথে সাথে বাড়ির বাকি সদস্যরাও চমকে উঠেছে আলতাফ মাহমুদের কথা শুনে। আলভি আজ বাড়িতে আসবে কই, তারা তো কেউ জানত না। দেশে এসেছে কবে? আজকেই আসলো নাকি আরও আগে এসেছে? মায়ার মা মেহবুবা মেহের অবাক হয়ে বলেন, আজ আলভি বাড়িতে আসবে আগে তো বললে না আলতাফ। আলভির দাদি বলেন, কথা বলছো না কেন আলতাফ, এটা আমাদের আলভি? হ্যাঁ, ও আজ আসবে, সেটা আমি গত রাতে জানতে পেরেছি। তোমাদের কাউকে বলিনি, কারণ বাড়িতে আসলে তো দেখতেই পাবে। কি মনে করে এতগুলো বছর পর দেশে আসলো? বড় ভাই যা বলেছিল তার জন্য। এতগুলো বছর এত বুঝিয়েও দেশে আনা গেল না, আর এই কথা শোনার সাথে সাথেই চলে এলো। ভালোই হয়েছে, আমার নাতনিটা মুক্তি পাবে। দাদির কথা শুনে মায়ার শুকনো মুখ আরও শুকিয়ে যায়। কি থেকে মুক্তি পাওয়ার কথা বলছে দাদি? আলভি কি ওকে ডিভোর্স দেওয়ার জন্য এতগুলো বছর পর ফিরে এসেছে? সেটাই হবে হয়তো। 3 দিন আগে বাড়ির সবাই মিলে কি নিয়ে যেন আলোচনা করল। মায়া সেখানে ছিল বলে ওকে জোর করে রুমে পাঠিয়ে দিয়েছিল। সেদিন হয়তো এমন কিছু নিয়েই আলোচনা হয়েছিল। মায়া আলভিনা, বাবা মায়ের তৃতীয় সন্তান। বড় ভাই মাহির মায়ান, ছোট ভাই মাহিদ মায়াজ। বাবা আহনাফ মাহমুদ, মা মেহবুবা মেহের। আলভি আহমেদ, বাবা মায়ের একমাত্র সন্তান। ছোট একটা বোন ছিল, 4 বছর বয়সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। বাবা আলতাফ মাহমুদ, মা ঐশী রহমান। মায়ার বাবা আহনাফ মাহমুদ বাড়ির বড় ছেলে। মেজ মায়ার ফুপু আঞ্জারা আর ছোট আলভির বাবা আলতাফ মাহমুদ। মায়ার দাদা মারা গেছেন অনেক বছর আগে। বাড়ি আর ব্যবসা 2 ভাই আর বড় ছেলে মাহির সামলায়। মাহিদ অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, বয়স 23 বছর। সবার বড় মাহির, তারপর আলভি, তারপর মাহিদ আর সবার ছোট মায়া। মায়া অনার্স 2য় বর্ষের স্টুডেন্ট, বয়স 21।
ছোট ভাইয়ের পেছনে ডিম নিয়ে ধাওয়া করেছিল, ধরতে না পেরে ছুঁড়ে মেরেছিল, আর ছুঁড়ে দিতেই হঠাৎ আলভি সামনে চলে আসে, আর ফলস্বরূপ ডিমটা ওর মাথার উপরেই পড়ে। ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আলভি। পুরো ড্রয়িং রুম জুড়ে পিনপতন নীরবতা। কেউ কিছু বলছে না, সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। আলভির পায়ের শব্দ পেয়ে সেদিকে তাকায় সবাই। কালো প্যান্ট পরনে, উদামগা, শার্ট খুলে ওয়াশরুমে রেখেই চলে এসেছে। হাত মুখ মাথা চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে এসেছে বোধহয়। চুল থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে ফর্সা উদাম গায়ে। লজ্জা শরম নেই নাকি? এতগুলো মানুষের সামনে উদাম গায়ে চলে এসেছে। বিদেশে থেকে নির্লজ্জ হয়ে এসেছে বোধহয়। এমনিতেও এই ছেলে জন্ম থেকেই নির্লজ্জ, প্রো ম্যাক্স। এর লজ্জা শরম কোনো দিন ছিল না, আর এখনও হয়নি বোধহয়। আলভির দাদি নাহার ইসলাম কিছু বলার জন্য উদ্যত হতেই আলভি বলে, আমি শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে আসছি, তারপর কথা হবে। আমি কোন রুমে থাকব এখন? ঐশী রহমান বলেন, তোমার আগের রুমেই। স্যুটকেসটা হাতে নিয়ে সিঁড়ির দিকে আগায় আলভি। মায়াকে ক্রস করার সময় আস্তে আস্তে বলে, বজ্জাত মাইয়া আসার সাথে সাথেই দিলি মাথায় ডিম ভাইঙ্গা, সেই সঙ্গে মেজাজটা দিলি বিগড়াইয়া। চোখ দুটো বড় বড় করে আলভির দিকে তাকায় মায়া। এতগুলো বছর বিদেশে থেকে এই ভাষায় কথা বলছে? ততক্ষণে আলভি সিঁড়ির উপর উঠে গেছে। উপস্থিত সবাই হাঁ করে তাকিয়ে দেখছে ওর চলে যাওয়া। আলভি সোজা নিজের রুমে চলে আসে। প্রায় ১৩ বছর আগে রেখে যাওয়া রুমটা এখন আর আগের মতো নেই। রুমের সব কিছু চেঞ্জ করা হয়েছে। রুমের চারদিকে নজর বুলাতে বুলাতে চোখ যায় বেডের পাশে দেওয়ালের দিকে। চোখ দুটো ছানা বড়া হয়ে যায় দেওয়ালে টাঙানো ফটোগুলো দেখে। সেই ১৪, ১৫, ১৬ বছর বয়সের ফটোগুলো এখনও দেওয়ালে টাঙানো রয়েছে। এই ফটোগুলো কি বাড়ির সবাই এখনও দেখে? শরীর ঝাঁকি দিয়ে ওঠে আলভি। কেমন আজব আজব স্টাইলে ফটোগুলো তুলেছিল তখন, দেখতে একদম মদন মদন লাগছে এখন। এমন আজব স্টাইলগুলো কে শিখিয়েছিল ওকে? ওর স্কুল ফ্রেন্ডগুলো। স্যুটকেসটা রেখে দ্রুত গতিতে এগিয়ে গিয়ে দেওয়াল থেকে ফটোগুলো নামায়। সবগুলো একসাথে করে উপরের ফটোটার দিকে তাকিয়ে থাকে। এইটা ওর ফটো? এমন দেখতে ছিল আগে? ফটোগুলো জাদুঘরে সাজিয়ে রাখলে মন্দ হয় না। এই জেনারেশনের পোলাপান এই ফটোগুলো দেখে আজব স্টাইলগুলো শিখতে পারত। ফটোগুলো নিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ারে রেখে দেয়। বাকি জীবনে এগুলো আর এখান থেকে বের করবে না। সোজা হয়ে দাঁড়ায় আয়নার সামনে। নিজেকে একবার ভালোভাবে দেখে নেয় আয়নায়। বলিউডের হিরোর মতো লাগছে এখন। আর ওই ফটোগুলোতে হিরো আলমের মতো লাগছে। মায়াকে কল্পনা করে। আগের মায়ার সাথে এই মায়ার আকাশ পাতাল ফারাক। আগের মায়া ছিল হ্যাংলা, পাতলা, চিকন, পরিষ্কার পরিপাটি হয়ে থাকতই না। চুলগুলো কাকের বাসা বানিয়ে রাখত। চুল ব্রাশ করে বেঁধে দিলে সাথে সাথেই খুলে এলোমেলো করে ফেলত। খাবার খাওয়ার সময় যা অবস্থা করত নিজের বলার মতো না। আর এখন গোলুমুলু গায়ের গড়ন। যেমনটা আলভির পছন্দ ঠিক তেমন। চুলগুলো সোজা, সিল্কি শাইনি, একদম পরিপাটি গেট আপ। দুধে আলতা গায়ের রং জন্ম থেকেই। অনেক বড় হয়ে গেছে এখন। আলভি তো ভেবেছিল এখনও বোধহয় ছোটই রয়ে গেছে। আলভি নিজের জীবনসঙ্গীকে যেমন কল্পনা করত, মায়া হুবহু তেমন হয়ে গেছে এখন। খুশিতে বাচ্চাদের মতো লাফিয়ে ওঠে আলভি। আহা, ওর বউটা কি কিউট, মায়াবী আর সুন্দরী। কেন যে এতগুলো বছর বাড়ির সকলের কথা শুনে মায়াকে একটাবার দেখেনি? কেন যে একটাবার দেশে আসেনি? যদি আসত, দেখত তাহলে কি এতগুলো বছর বউ ছাড়া থাকতে হতো? কখনোই না। ২-৩ বাচ্চার বাপ হয়ে যেত এতদিনে। আফসোস, ভীষণ আফসোস। এতগুলো বছর পর বাড়িতে ফিরল বিদেশ থেকে, অথচ বউয়ের জন্য একটা লিপস্টিক পর্যন্ত আনেনি। আর না, বাড়ির কারো জন্য কিছু এনেছে, শুধু নিজের জন্য কয়েকটা ড্রেস আর প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে এসেছে। রাগে, অভিমানে কারো জন্য কিছুই আনেনি। কোনো সমস্যা নেই, বাংলাদেশে কি কম আছে নাকি? বাংলাদেশ থেকে সবাইকে কিনে দিবে। স্যুটকেস থেকে টুথব্রাশ, পেস্ট, শ্যাম্পু, শাওয়ার জেল আর টাওয়েল বের করে তাড়াহুড়ো করে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে দাঁত ব্রাশ করে শাওয়ারের নিচে দাঁড়ায়। হঠাৎ স্মরণ হয়, অত মায়াকে ডিভোর্স দেওয়ার জন্য এসেছে। এখন সবাইকে কিভাবে বলবে আমি মায়ার সাথেই সংসার করব? মেলে বাবাকে যা যা বলেছিল তারপর এই কথা বলা ওর পক্ষে অসম্ভব। এখন পড়ল মহা টেনশনে। কি করবে, কিভাবে বলবে?
শুধু একবার কেউ যদি বলে, অ্যালভি, আর একবার ভেবে দেখো, মায়ার সাথে কয়েকদিন সময় কাটিয়ে দেখো, মানিয়ে নেওয়ার চেষ্টা করো একটু। বিয়ে তো ছেলে খেলা নয়, বিয়ে একবারই হয়। সাথে সাথেই রাজি হয়ে যাবে অ্যালভি, নিশ্চয়ই। এমন কিছুই বলবে বাড়ির সবাই। খুশিতে গান গাইতে গাইতে গায়ে শাওয়ার জেল ঘষতে শুরু করে। ড্রয়িং রুমে সোফায় বসে আছে সবাই। মায়া নিজের রুমে চলে গেছে। বড় ভাই আর বড় ভাতিজাকে কল করে বাড়িতে চলে আসতে বলেছেন আলতাফ মাহমুদ। অ্যালভি বাড়িতে ফিরে এসেছে জানিয়েছেন। সোফায় বসে থাকা সকলের মুখ গম্ভীর থমথমে হয়ে আছে। মেহবুবা মেহেরের মুখটা শুকিয়ে ছোট হয়ে গেছে। শাওয়ার শেষ করে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে অ্যালভি। সোফার দিকে এগিয়ে আসতে আসতে হাসি মুখে বলে, কেমন আছো সবাই? সবাই একসাথে আলভির দিকে তাকায়। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বলতে বলতে সকলের সামনে এসে দাঁড়ায়। সকলে ভালোভাবে তাকায় আলভির দিকে। ধূসর রঙের টি শার্ট গায়ে, পরনে 3/4 প্যান্ট। চুল থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। ওয়াশরুম থেকে বেরিয়েই বোধহয় তাড়াহুড়ো করে নিচে নেমে এসেছে। চুলগুলো ভালোভাবে মুছেনি। হাতে গলার দিকে পানির ফোঁটা এখনও বিদ্যমান। আলভি সোফায় বসে থাকা সকলের দিকে নজর বুলায়। ওর বউটাওটা কই? বউটাকে দেখার জন্যই তো এত তাড়াহুড়ো করে নিচে নেমে আসলো। তখন তো ভালোভাবে দেখতে পারেনি। এখানে তো নেই কি আর করার। হেঁটে মায়ের পাশে এসে বসে এক হাতে মাকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো আম্মু? ঐশী রহমান টলমলে চোখে ছেলের মুখের দিকে তাকান। তার ১৬ বছরের কিশোর ছেলে আজ ২৯ বছরের পরিপূর্ণ পুরুষ। কয়েক মাস পর ৩০ বছর পূর্ণ হবে। লাস্ট ১১ বছর আগে সামনে থেকে দেখেছিল, ছুঁয়েছিল, যখন জার্মানি চলে গেল। টুপ করে তার চোখ বেয়ে গড়িয়ে পড়ে পানি। মায়ের চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, কাঁদোছ কেন আম্মু? আমি চলে এসেছি তো। সরি তোমাকে এতগুলো বছর কষ্ট দেওয়ার জন্য। আর কষ্ট দেব না তোমাদের কাউকে। তুমি কেন সরি বলছো? সরি তো আমার বলা উচিত। পুরনো সব কথা বাদ, এখন বলো কেমন আছো? ভালো। ভীষণ মিস করেছ আমাকে, তাই না? তুমি আমার একমাত্র সন্তান। তোমার শূন্যতা কি অন্য কোনোভাবে পূর্ণ হয়? ২ হাতে মাকে জড়িয়ে ধরে মাথায় চুমু খায়। তারপর অপরাধীর ন্যায় বলে, আমি ভীষণ সরি আম্মু। মাকে ছেড়ে পাশে ঘুরে বসে দাদিকে জড়িয়ে ধরে বলে, তুমি কেমন আছো দাদু? দাদি আলভিকে নিজের থেকে আলাদা করার চেষ্টা করে বলে, ছাড়, তুই ধরবি না আমাকে, ছুবি না তুই। তোর দাদু মরে গেছে অনেক আগেই। আমি তোর দাদু নই। এত রাগ, এত অভিমান! যাই বলো দাদু, তোমাকে কিন্তু আগের চেয়ে এখনই বেশি সুন্দর দেখা যায়। একটাও কালো চুল নেই, সব দেখি লাল।